ভোরের আলো ফুটতেই জলদেবীর উদ্দেশ্যে নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রাণের উৎসব বৈশাখীর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বর্ষবিদায় ও নববর্ষ বরণ উপলক্ষে 3 দিন ব্যাপী এই বর্ণিল উৎসবের মূল আয়োজন চলছে পাহাড় জুড়ে। পুরনো বছরের দুঃখ, কষ্ট, গ্লানি ও হতাশাকে পেছনে ফেলে সুখ, শান্তি ও সমৃদ্ধির প্রত্যাশায় উৎসবটি উদযাপন করছেন পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই পার্বত্য অঞ্চলে শুরু হয় বৈশাখীর আনন্দধারা। বিজু, বিহু, বৈশুখ, সাংরাই ও চাংক্রান সহ নানা নামে উদযাপিত এ আয়োজন পার্বত্য চট্টগ্রামের বৃহত্তম সামাজিক উৎসব। শহর, নগর ও পাহাড়ি পল্লী সবখানেই এখন উৎসবের আমেজ, প্রাণচাঞ্চল্য আর মিলন মেলার দৃশ্য। এদিকে পার্বত্য চট্টগ্রামের পাশাপাশি রাজধানী ঢাকার রমনা পার্কেও আয়োজন করা হয়েছে ফুল বিজুর অনুষ্ঠান। দেশের উন্নয়ন তথা সুখ সমৃদ্ধি এটাই চাই আমরা। 14 তারিখ হচ্ছে আমাদের নববছর, যাকে বাংলা ভাষায় হচ্ছে বাংলা নববর্ষ বলা হয়। প্রত্যাশা থাকবে হচ্ছে আমরা যাতে এই বাংলাদেশে অথবা সারা বিশ্বে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যাতে সকলে একসাথে মিলেমিশে বসবাস করতে পারি। মূলত আসছে মা গঙ্গা মাকে সাক্ষী রেখে পুরাতন বছরকে বিদায় জানাতে, নতুন বছরকে ভালো করে উদযাপন করতে আজকে আমাদের হচ্ছে যে 12 এপ্রিল আমাদের ফুল বিজু। মূলত হচ্ছে যে আমরা ফুল বিজুকে ভাজানো গঙ্গা মার উদ্দেশ্য করে আমরা ফুল ভাজাই, যাতে হচ্ছে যে আমাদের যে এক বছরে যা কিছু আমাদের মনের কষ্ট ছিল, মানে আশা অপূরণ ছিল, ওইগুলো যাতে আমাদের পূরণ হয়। রাজধানী সহ সারা দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত 24 ঘন্টায় হামের লক্ষণ নিয়ে আরও 4 জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছেন 168 জন। এছাড়া সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 1177 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 15ই মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে 23 জনের মৃত্যু হয়েছে। আর হামের লক্ষণ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 144 জনে। এ সময় মোট আক্রান্ত হয়েছেন 2409 জন এবং সন্দেহজনক রোগীর সংখ্যা পৌঁছেছে 13,497 জনে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার এবং সচেতনতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। জ্বালানি সংকট মোকাবেলায় রাজধানীর কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে অনলাইন ক্লাস। ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে সকাল 9টা থেকে শুরু হয় অনলাইন ক্লাস। এছাড়া রাজধানীর আরও কয়েকটি কলেজের শিক্ষকরা নিজ নিজ ক্লাসরুমে এসেই ভার্চুয়ালি ক্লাস করান শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা নিজ নিজ বাসায় বসে অংশ নেন এই ভার্চুয়াল ক্লাসে। শিক্ষকরা জানান, বৈশাখীর ছুটি থাকায় পরীক্ষামূলকভাবে কলেজ শাখায় ক্লাস শুরু হলেও পর্যায়ক্রমে স্কুলেও এই কার্যক্রম শুরু করা হবে। এছাড়াও সপ্তাহে 3 দিন রবি, মঙ্গল, বৃহস্পতি অনলাইন এবং শনি, সোম, বুধ অফলাইন ক্লাস নেওয়া হবে বলেও জানান তারা। বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় দেশের মহানগরের স্কুল কলেজে অনলাইন ক্লাস নেওয়ার পরিকল্পনা নেয় শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে মতামত নিতে অংশীজনদের সঙ্গে বৈঠকের পর অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। আমাদের আজকে প্রথম অনলাইন ক্লাস ছিল পরীক্ষামূলকভাবে। এক্ষেত্রে আমরা দেখেছি স্টুডেন্টদের মধ্যে যথেষ্ট আগ্রহ ছিল। আমরা ছোট ছোট গ্রুপে ভাগ করেছিলাম ক্লাস নেওয়ার সুবিধার্থে, যেহেতু আমরা জুম অথবা গুগল মিটের ফ্রি ভার্সন ব্যবহার করছিলাম। এই জন্য আমরা ক্লাসরুমগুলোকে 100 জন স্টুডেন্টের ছোট ক্লাসরুমে ভাগ করেছি। অ্যাভারেজে 60 থেকে 70% স্টুডেন্ট প্রেজেন্ট ছিল। এই পরিস্থিতিতে জ্বালানি সমস্যা নিরসনের জন্য যে অনলাইনের যে ব্যবস্থা করেছেন সরকার থেকে, তো এটা ফ্রুটফুল হবে যদি আমরা আসলে পর্যাপ্ত সুবিধাগুলো পাই প্রতিষ্ঠান থেকে ক্লাসগুলো নেওয়ার মতো করে। আর স্টুডেন্টরাও যদি বাসায় বসে উইলিংলি তারা ক্লাসগুলো করে, তাহলে অবশ্যই এটা ফ্রুটফুল হবে। আমরা আজকে পরীক্ষামূলকভাবে সর্বপ্রথম একটা ক্লাস আমরা শুরু করেছি এবং কলেজের সব সেকশানে, সব বিভাগে, বিজ্ঞান বিভাগ, হিউম্যানিটিস, বিজনেস স্টাডিজ সব বিভাগেই ক্লাস হচ্ছে এবং পরীক্ষামূলকভাবে আজকে প্রথম। তো সেখানে ক্লাস সংখ্যা সব প্রতিষ্ঠানে তো একরকম না, তো আমাদের প্রতিষ্ঠানে অনেক বেশি, প্রায় 300-র উপরে ক্লাস সংখ্যা। পিলখানায় সংগঠিত হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ ঢাকা সেনানিবাসের দরবার হলে সশস্ত্র বাহিনীর এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, পরবর্তী শাসনামলে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে বিতর্কিত করারও চেষ্টা করা হয়েছিল। প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল বা গোষ্ঠীর সম্পত্তি নয়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাই বাহিনীর একমাত্র পবিত্র দায়িত্ব। তিনি আরও বলেন, 2024 সালের 5 আগস্ট পরবর্তী সময় এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও তারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। বক্তব্যে তিনি আরও বলেন, শুধু সেনাবাহিনী নয়, দেশের প্রতিটি খাতে সংস্কার ও উন্নয়নের লক্ষ্যে সরকার কাজ করছে এবং ঘোষিত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে তারা বদ্ধপরিকর। 2009 সালে বিডিআর পিলখানায় পরিকল্পিত সেনা হত্যাযজ্ঞ চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া হয়েছিল। এরপর দীর্ঘ 1.5 দশকের শাসন শোষণের সময় দেশের সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টাও চালানো হয়। 2024 সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশের স্বাধীনতা প্রিয় জনগণকে আশান্বিত করেছে। 2024 সালের 5ই আগস্ট পরবর্তী অস্থির সময় এবং দৃশ্যমান প্রশাসনিক অচলাবস্থাতেও সশস্ত্র বাহিনী অসাধারণ ভূমিকা পালন করেছে। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের পুরো সময়টিতে আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে দেশের শিল্প অঞ্চল, নগর বন্দর এবং স্থবির হয়ে পড়া অর্থনৈতিক চাকা সচল রাখার ক্ষেত্রেও সশস্ত্র বাহিনীর ভূমিকা ছিল ইতিবাচক। দিনাজপুরের ঘোড়াঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবার ও শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান এবং ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলা পরিষদ রুমে উপজেলা সমাজসেবা ও প্রাণী সম্পদ কার্যালয়ের আয়োজনে এসব বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি শাহ মোহাম্মদ শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন ও ঘোড়াঘাট উপজেলার প্রাণী সম্পদ অফিসার রবিউল ইসলাম সহ অন্যান্যরা। সুনামগঞ্জের জামালগঞ্জে 4 কেজি গাঁজা সহ এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার উপজেলার বেহলি ইউনিয়নের রাইঙ্গা নদীর পাড়ে এলাকা থেকে যুবককে আটক করা হয়। আটক তাজুল ইসলাম সুজন মিয়া উপজেলার সাচনা বাজার ইউনিয়নের মফিজনগর গ্রামের সাত্তার মিয়ার ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই কিবরিয়া সঙ্গীয় ফোর্স মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়। জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ বন্দে আলী জানান, গাঁজা সহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। পটুয়াখালীর কলাপাড়া পৌর শহর পুরান ফেরিঘাট সংলগ্ন সড়ক, ফুটপাত ও খেয়াঘাট বালু পাথর দিয়ে বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টির বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ফেরিঘাট সংলগ্ন সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন মোহাম্মদ ইয়াকুব খান, কৃষিবিদ মোহাম্মদ আহসান হাবিব ও কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সহ অনেকে। গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ করেছে 11 দলীয় ঐক্যজোট। শনিবার রংপুর টাউন হল চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিলে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেন জোটের নেতাকর্মীরা। এ সময় বক্তব্য রাখেন রংপুর 3 আসনের সংসদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল ও মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান সহ অনেকে। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়নের সরকার গড়িমসি করছে এবং জনগণের সাথে প্রতারণা করছে। বক্তারা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন এবং প্রশাসনের রাজনৈতিক নিয়োগ বাতিলের দাবি জানান, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারও দেন তারা। ময়মনসিংহের ভালুকায় আসন্ন বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভার আয়োজন করা হয়। ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদ বাচ্চু। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ফেনী শহরের ওয়ান স্টপস ম্যাটারনিটি ক্লিনিকে চিকিৎসকের ভুল অস্ত্রোপচারে নাইমা আক্তার লিজা নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় সংকটাপন্ন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে প্রসূতির মৃত্যু হয়। এ ঘটনায় পরপরই ক্লিনিকটি সিলগালা করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। নিহত লিজা ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের সৌদি প্রবাসী মুজিবুল হকের স্ত্রী। নিহতের স্বজনরা জানায়, শুক্রবার প্রসব ব্যথা শুরু হলে প্রথমে লিজাকে লস্করহাটের একটি প্রাইভেট ক্লিনিকে নেওয়া হয়। সেখানে এক নার্সের মাধ্যমে তাকে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের ওয়ান স্টপস ম্যাটারনিটি ক্লিনিকে আনা হয়। অপারেশনের পরপরই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। দেশের কৃষি উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে সরকার সমন্বিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি। শনিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার বলিহারপুর গ্রামে জিয়া খাল
পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের 54টি জেলায় ইতোমধ্যে এ ধরনের প্রকল্প শুরু হয়েছে। আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল খননের মাধ্যমে গ্রামীণ অবকাঠামো ও কৃষি ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনা হবে। মেহেরপুর জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য তাজউদ্দিন খান, জেলা বিএনপি সভাপতি জাবেদ মাসুদ মিল্টন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান ও সাবেক সভাপতি মাসুদ অরুণ সহ অনেকে। কুমিল্লায় 5 ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু ও কিশোরদের মাঝে অনুপ্রেরণামূলক পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার মনের কথা অসহায় মানুষের কর্জে হাসানা সংস্থার পক্ষ থেকে দেশ ও প্রবাসীদের উদ্যোগে নগরীর সাতরা চম্পকনগর এলাকায় গাউছে পাক মসজিদ মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক, মানবিক সংগঠক বিবেকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু। মনের কথা সংস্থার সহসভাপতি আলমগীর হোসেন সুমনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা খলিলুর রহমান জনি, ফরহাদ হোসেন ভুইয়া, সভাপতি নাজমুল হাসান জুয়েল সহ অনেকে।